শুভ সন্ধ্যা। আজ 15ই জ্যৈষ্ঠ 1429 বঙ্গাব্দ, 29শে মে 2022 খ্রিস্টাব্দ, রবিবার, গ্রীষ্মকাল। নজরুল জয়ন্তী 2022 উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজন কবিকণ্ঠে, ছড়ায় কবিতায় কবি নজরুল। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বেশ কয়েকজন খ্যাতিমান কবি, স্বাগত জানাই। পাশাপাশি nrbnews24.com এর শুভানুধ্যায়ী এবং যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি মাহমুদ মৌসুম। কবি নজরুল, আমরা সবাই যাকে বলি দ্রোহের কবি, বিদ্রোহী, আমরা তাকে প্রেম এবং প্রণয়ের কবিও বলি, সাম্যের কবি বলি, মানবিকতার কবিও বলি। নজরুল তার জন্মগ্রহণ করেছিলেন যে পরিবারে, তার পিতা ছিলেন ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। তাদের পরপর 4টি পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম। দুঃখকে জয় করে তিনি এলেন, তাই পিতামাতা তার ডাকনাম রাখেন দুঃখ মিয়া। এই দুঃখ মিয়াই এক সময় তার প্রতিভার বলে বিদ্রোহী কবি হিসাবে নামকরণ করেন এবং উল্কার মতো তার প্রতিভা ছড়িয়ে পড়ে বাংলা সাহিত্যে। আজকে আমরা সেই নজরুলকে স্মরণ করব, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব, তাকে নিয়ে আরো কিছু জানার চেষ্টা করব, আলোচনা করব এবং এর ফাঁকে ফাঁকে তাকে নিয়ে লেখা ছড়া কবিতা আমরা শুনবো, তার লেখা ছড়া কবিতা শুনবো। প্রথমেই আমি চলে যাচ্ছি কবি মতিউল ইসলামের কাছে। কবি মতিউল ইসলামের কাছে আমার প্রথম প্রশ্ন যে কবি নজরুলের লেখার প্রসার ঘটাতে আমাদের কি কি করণীয় হতে পারে, এ বিষয়ে আপনি সংক্ষেপে কিছু বলবেন এবং তারপরে আপনার পছন্দের কোনো ছড়া কবিতা আমাদেরকে শোনাবেন দর্শকদের উদ্দেশ্যে। কবি মতিউল ইসলাম। ধন্যবাদ। ধন্যবাদ সমস্ত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে জন্মদিন পালন করা হচ্ছে, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। প্রশ্ন করা হয়েছে যে নজরুল ইসলামের ভাবধারা বা তার যে চিন্তা ভাবনা সেটার প্রসার কিভাবে ঘটানো যায়। অর্থাৎ আমরা এই কথা বলতে পারি যে বর্তমান সময়ে বাঙালি মননীয় চেতনে কাজী নজরুল ইসলামের কতটা প্রভাব রয়েছে। প্রথমেই বলে রাখি, কাজী নজরুল ইসলাম একটা আবেগের নাম, কাজী নজরুল ইসলাম একটা বিদ্রোহের নাম, কাজী নজরুল ইসলাম একটা সাম্যের নাম। নজরুল ইসলামকে শুধুমাত্র যদি আমরা বিদ্রোহী কবি আখ্যা দিই, আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা কিন্তু কবিকে সম্যক জানার ক্ষেত্রে কিছুটা প্রাচীর দিয়ে ঘিরে রাখা। তিনি শুধুমাত্র বিদ্রোহী কবি নন, তিনি সাম্যের কবি। বিদ্রোহী কবি না বলে আমার তো মনে হয় তিনি যেন এক অভিমানী কবি। তার কবিতার প্রতিটি ছত্র, তার গানের প্রতিটি ছত্র আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে যখন দেখছি সাম্প্রদায়িকতার যে বিশ্ববাস্ত, অবাক হয়ে চাইতে হয়। কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু প্রথমেই বলে গেছেন, অনেক আগেই বলে গেছেন, হিন্দু নর মুসলিমই জিজ্ঞেস করে কনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আজও কিন্তু আমাদেরও শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের মনের মধ্যে একই কথা, যারা হিন্দু না মুসলমান এই প্রশ্ন বড় নয়, এরা মানুষ, সেটাই আমাদের সকলকে বোঝাতে হবে। নজরুল ইসলামের প্রতিটি কাব্যগ্রন্থে, তার প্রতিটি কবিতার মধ্য দিয়ে তিনি কিন্তু একটা
বিদ্রোহের গান সবসময় গেয়েছেন। যখন তিনি বলেন যে আমি ভীরু ভগবানের বুকে এঁকে দিই পদচিহ্ন, সত্যি আজ শাসকরূপী ভগবান যেভাবে আমাদের ভয় দেখিয়ে আমাদেরকে কণ্ঠরুদ্ধ করতে চায়, তখন এই কথায় যেন চারিদিকে প্রতিধ্বনিত হয়। নজরুল ইসলামকে বর্তমান সময়ে আরো বেশি করে চর্চা, বেশি বেশি করে তাকে নিয়ে আমাদের ব্যাখ্যা, তার কবিতা, তার গান ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। আমরা যত বেশি করে নজরুলকে জানবো, যত বেশি করে নজরুল সাহিত্যকে জানবো, আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাতে সমাজের মঙ্গল, দেশের মঙ্গল। অর্থাৎ নজরুল সাহিত্যকে খুব বেশি বেশি করে আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে, খুব বেশি করে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। কবি দীর্ঘদিন আগে যেগুলো বলে গেছেন আজও সমান প্রাসঙ্গিক। অর্থাৎ যুব সমাজের কাছে তার রচনা আমাদের পৌঁছে দিতে হবে। আমরা যদি সেই রচনাগুলো সম্মুখভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি, তো আমার মনে হয় তিনি আরো প্রাসঙ্গিক হয়ে উঠবেন। তার লেখা, তার গান, তার সৃষ্টি সম্মান পাবে এবং আমরাও সমৃদ্ধ হব। ধন্যবাদ কবি মতিউল ইসলামকে। খুব চমৎকার বলেছেন যে আজ থেকে ৮০-৯০ বছর আগে যা বলে গেছেন এখনো সেগুলো প্রাসঙ্গিক, এবং ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন বলে উনি রূপক অর্থে যা বোঝাতে চেয়েছেন, এখনো সেই শাসকরূপীদের বিরুদ্ধে এই কথাগুলো আমরা সমানভাবে উচ্চারিত করি। এর ব্যতিক্রম বা এর সমপর্যায়ের লেখা এখনো আমরা আসলে খুঁজে পাই। নজরুলকে আঁকড়ে ধরতে হয় এখনো পর্যন্ত। ধন্যবাদ। আপনি এর সাথে সাথে নজরুল নিয়ে কোনো রচনা কি আমাদের পড়ে শোনাবেন এখনই, কোনো কবিতা বা ছড়া? আমি নজরুল ইসলামেরই অভিশাপ কবিতাটা পড়ে শোনাতে চাইছি। আমার নিজের লেখা নয়, কবিতা অভিশাপ, কবি কাজী নজরুল ইসলাম। আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমন শক্তিমান, মম চরণের তলে মরণের বলে মার খেয়ে মরে ভগবান। আদি অন্তহীন আজ মনে পড়ে সেই দিন, যেদিন প্রথম আপনার মাঝারে আপন জাগুন আমি, আর চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল তোদের জগৎ স্বামী। ভয়ে কালো হয়ে গেল আলো মুখ তার, ফরিয়াদ করে গুমড়ে উঠিল মহাকার। ছিন্ন কণ্ঠে আত্মকণ্ঠে তোদের ভীরু বিধাতার, যে বাঁচাও আমারে বাঁচাও, হে মোর মহান, হে মোর বিপুল আমি। আজি হতে স্রষ্টা তুমি হও মম স্বামী। শুনি খল 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 অট্টহাসন, আজও সেই হাসি বাজে বিনা মেঘের শুষ্ক ব্রজ মাঝে। স্রষ্টার বুকে আমি সেই দিন প্রথম জাগাইনু ভীতি, সেই হতে বাজিছে নিখিলে ব্যথা ক্রন্দন গীতি। জাপটি ধরিয়া বিধাতারে আমি মারি পিষে পলে পলে, সেই কাল সাপ আমি লোকে ভুল করে মোর অভিশাপ বলে। নমস্কার। মহসিন ভাই, আপনি আনমিউট হন। আমরা চলে যাব। ধন্যবাদ কবি মতিউল ইসলামকে চমৎকার একটি কবিতা আমাদের আবৃত্তি করে শোনানোর জন্য। আমরা পরবর্তীতে চলে যাব কবি অংশুমান চক্রবর্তীর কাছে। কবি অংশুমান চক্রবর্তীর কাছে আমাদের শুভ সন্ধ্যা। আপনার কাছে আমাদের ছোট্ট একটি প্রশ্ন থাকবে যে আমরা নজরুলকে বিদ্রোহী কবির পাশাপাশি বারবার বলি নজরুল সাম্যের কবি, সাম্যবাদী, এবং সাম্য নিয়ে সাম্যবাদী প্রচুর কবিতা লিখেছেন। এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইবো যে নজরুলের সাম্যবাদিতা নিয়ে কিছু বলবেন। শুভ সন্ধ্যা।
আজকে এই যে আয়োজন, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গত 11ই জ্যৈষ্ঠ ছিল আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ভারতের, আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিনটি উদযাপিত হয়েছে। প্রসঙ্গত জানাই যে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে 2011 সালের পরে একটি আকাদেমি গঠিত হয়েছে, পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি, যে আকাদেমির সভাপতি কবি জয় গোস্বামী। এই আকাদেমি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। আজকে শেষ হচ্ছে 4 দিনের নজরুল জন্মজয়ন্তী, যেটা শুরু হয়েছিল 11ই জ্যৈষ্ঠ, এবছর 26শে মে। নজরুল মঞ্চ, রাজারহাট নিউ টাউনে যে মঞ্চ, সেখানে এই উৎসবের সূচনা হয়েছিল এবং 27 থেকে আজকে 29 পর্যন্ত রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, বাংলা আকাদেমি সভাঘর এবং একতারা মুক্ত মঞ্চে বাংলার বিভিন্ন জেলার এবং কলকাতার বিশিষ্ট শিল্পী এবং নবীন, তারা কেউ আবৃত্তি পরিবেশন করেছেন, কেউ গান গেয়েছেন। আমার সৌভাগ্য হয়েছে এই উৎসবে অংশগ্রহণ করার। 27 তারিখে আমি বাংলা একাডেমি সভাঘরে আবৃত্তি করেছি এবং এই উৎসবের প্রথম বছর থেকেই আমি যুক্ত আছি। এর পাশাপাশি আমি আসছি, যে প্রশ্ন করা হলো সেই প্রশ্নের উত্তরে আমি আসছি। আকাদেমি বিভিন্ন কর্মশালার আয়োজন করে এবং বিভিন্ন সময় বিভিন্ন লেখকের বই প্রকাশ করেন, সংকলন প্রকাশ করেন। আমরা দেখেছি যে প্রথম বছর একটি সংকলন প্রকাশিত হয়েছিল যার নাম বিদ্রোহী। আমরা নজরুলকে বিদ্রোহী কবি বলে অভিহিত করি। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, যে কবিতার 100 বর্ষ চলছে, 100 বছর, 2021-এ 100 বছর পূর্ণ হয়েছে। 100 বছর পরেও কিন্তু এই কবিতা আজও প্রাসঙ্গিক। নজরুল ইসলাম অনেক গবেষক, বাংলা সাহিত্যের বহু গবেষক যারা গবেষণা করেন বাংলা কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে, তারা অনেকেই বলেন যে নজরুলের কবিতা কিঞ্চিত স্থূল। তারা সেইভাবে নজরুলকে গুরুত্ব দিতে চান না। গত বছর আমি একটি প্রবন্ধ লিখেছিলাম। আমরা একটি পত্রিকা করি, কালি কলম মনন। রিয়াদ রয়েছে আমাদের সঙ্গে, রিয়াদ জানে। সেই পত্রিকায় আমি একটি প্রবন্ধ লিখেছিলাম যে তিনি শুধু ধূমকেতু ছিলেন না। আমার বিষয়বস্তু এটা ছিল, নজরুল ছিলেন কিন্তু সময়, মানে নজরুল তার কবিতায় সময়ের যে দাবি, ডিম্যান্ড অফ টাইম, এইটা কিন্তু উনি মিটিয়েছেন। উনি মহৎ সৃষ্টি করে কালোত্তীর্ণ হবেন, এই প্রত্যাশা কিন্তু নজরুলের ছিল না। যদিও নজরুল কিন্তু কালোত্তীর্ণ হয়েছেন তার কবিতার মধ্য দিয়ে, তার গানের মধ্য দিয়ে, তার সৃষ্টির মধ্য দিয়ে। খুব সূক্ষ্মভাবে আমরা যদি একটি বিষয় মাথায় রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু আমাদের মাথার ওপর রয়েছেন, মাথার ওপর রয়েছেন রবি, নজরুলের কবিতাতেই রয়েছে। একই বন্ধনীর মধ্যে রবীন্দ্রনাথের পরেই কিন্তু যে নামটা আপামর বাঙালি উচ্চারণ করেন, সেই নামটা কিন্তু নজরুল। রবীন্দ্র নজরুল, এখানেই তো নজরুলের সব থেকে বড় সার্থকতা।
গবেষকরা তাকে কি বললেন কি না বললেন তাতে কিছু যায় আসে না। এবং নজরুল আজও প্রাসঙ্গিক, এবং নজরুলের যে সাম্যবাদী যে চিন্তা, তিনি, আমরা দেখেছি যে শ্যামা সঙ্গীত, এত উৎকৃষ্ট মানে শ্যামা সঙ্গীত তিনি রচনা করেছেন। তিনি কোন ধর্মের মানুষ, যখন আমরা সেই গানগুলো শুনি আমাদের কিন্তু সেটা মনে থাকে না যে তিনি অন্য ধর্মের মানুষ। আসলে একজন কবির কোনো ধর্ম হয় না। একজন সৃষ্টিশীল মানুষ যিনি স্রষ্টা হন, তার একটাই পরিচয়, তিনি স্রষ্টা। আর যিনি কবি হন, কবির কোনো ধর্ম হয় না, কবির কোনো দেশ হয় না। বাংলাদেশের কবি, ভারতের কবি, পশ্চিমবঙ্গের কবি, ত্রিপুরার কবি, দক্ষিণ চব্বিশ পরগনার কবি, হাওড়ার কবি হয় না। কবি সবার কবি, একটা সময়ের, একটা একটা ভাষার কবি। নজরুল ছিলেন মানবতার কবি, সাম্যবাদী কবি, এবং তিনি দুই ধর্মের মধ্যে কিন্তু মানে লাঠালাঠি কখনোই চাননি। তিনি সবসময় চেয়েছেন যে হ্যান্ডশেক করাতে, তার রচনার মধ্যে আমরা পেয়েছি। এবং বিভিন্ন রচনায় তিনি বলেছেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সাম্যবাদী যে তার বিখ্যাত কবিতা, এত বড় সাম্যের গান কোন কবি গেয়েছেন? গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। তারপর বলছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। এই ফুল, এই ফুল হচ্ছে মানবতার ফুল। তিনি একটি কথাই বলেছেন, মানব ধর্ম। আমরা ধর্ম নিয়ে হানাহানি হতে দেখি, আগেও দেখেছি, এখনো যে দেখি না তা নয়। এই যখন এই এই ঘটনাগুলো আমরা টিভির পর্দায় দেখি, বা আমাদের দৈনন্দিন সংবাদপত্রে আমরা যখন পড়ি যে দুই ধর্মের মানুষের মধ্যে বিভেদ, তখন কিন্তু আমরা বড় বেশি কবি কাজী নজরুল ইসলামের অভাব অনুভব করি। এবং তিনি যেটা চেয়েছিলেন যে দুই ধর্মের মানুষের মধ্যে দলাদলি নয়, গলাগলি, আলিঙ্গন, একে অপরকে আলিঙ্গন করবে, এবং হ্যান্ডশেক করাতে চেয়েছিলেন। সেই হ্যান্ডশেক যাতে আমরা করাতে পারি। আমি তো প্রত্যেক বছর ঈদের দিন আমার রিয়াদ ভাইকে আমি শুভেচ্ছা পাঠাই। রিয়াদ আমাদের দুর্গাপূজার শুভেচ্ছা পাঠায়, বিজয়ার দিন পাঠায়। আমি ওকে মজা করে বলি যে ভাবি, বৌদি তো বিরিয়ানি করেছে, আমাদের তুমি ডাকো। রিয়াদ বলে, এসো একদিন। এটাই তো চেয়েছিলেন নজরুল, আমরা যেন এইভাবেই বাঁচি, তবেই কিন্তু নজরুল জয়ন্তী সফল হবে। শুধুমাত্র আমরা এই বসে কয়েকজন আলোচনা করব, তার কবিতা পড়ব, তার গান গাইব, এইভাবে আমরা নজরুলকে ছুঁতে পারবো না। তিনি যেটা চেয়েছিলেন যাতে তার সফল বাস্তবায়ন হয়, সেইটা আমাদের সবাইকে দেখতে হবে। এইটুকুই বলার আমার। চমৎকার বলেছেন অংশুমান আরেকটি চক্রবর্তী। বিষয় বলি, আরেকটি বিষয় বলি। এই যে নজরুল একাডেমির কথা বললাম, আমার তো জানা নেই, আমি খুব কম জানা মানুষ একজন। পশ্চিমবঙ্গে কেন, অন্য অন্য কোথাও কোনো কবির নামে এইরকম একাডেমি আর কোথাও আছে বলে আমি শুনিনি। আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু হয়েছে। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, তাদের উদ্যোগে পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি। এখানেই আমরা বুঝতে পারছি যে নজরুল চর্চা কিন্তু একেবারেই, কেউ কেউ বলেন যে অস্তমিত, তা কিন্তু নয়। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তারা কিন্তু এই একাডেমির মাধ্যমে
নজরুলের কবিতা নতুন ভাবে পড়ছেন, নতুন নজরুলের গান গাইছেন, এবং তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাদের নিয়ে সেমিনার হয়, তাদের শেখানো হয়। এইভাবে নজরুল কিন্তু ছড়িয়ে পড়ছেন অন্তত আমাদের এপার বাংলার ঘরে ঘরে, এটাই বলার। জি, নজরুল একাডেমি বাংলাদেশে আছে, নজরুল একাডেমি, এবং সেটা বাংলাদেশে 1968 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশে আচ্ছা, নজরুল একাডেমি আছে, খুব যদিও ভালো। সেটা যদিও সেটা বেসরকারি ভাবে, কিন্তু হ্যাঁ, নজরুল আমি চর্চা বলছিলাম হচ্ছে। সরকারি উদ্যোগে। হ্যাঁ, বেসরকারি উদ্যোগে। বাংলাদেশে সরকারিভাবে নজরুল ইনস্টিটিউট আছে, কিন্তু নজরুল সেগুলো থাকলেও আমরা আসলে আমাদের তো দুই বাংলায় আমাদের জনসংখ্যা বেড়েছে, এবং রাষ্ট্রীয়ভাবে নজরুল চর্চা যেভাবে হওয়ার কথা, যেভাবে পৃষ্ঠপোষকতা করার কথা, দুই দেশের সরকারই করছে, কিন্তু আরো অনেক বেশি হওয়া দরকার ছিল। আরো ধন্যবাদ বেশি। আপনাকে, মাহমুদ মৌসুম ভাই। জি, জি, আমিও সেটা বলছিলাম। চমৎকার বলেছেন অংশুমান চক্রবর্তী কবি। এবং আপনার বক্তব্যের মাঝখানে আমরা নজরুলের একটি চমৎকার কবিতাও শুনে ফেলেছি, অর্ধাংশ শুনে ফেলেছি। আমার মন চাইছিল যে আপনি কবিতাটা শেষ করে ফেলবেন, মানে পুরোটা শেষ করলে হয়তো আমাদের আরো ভালো লাগতো, দর্শকরাও মনে হয় খুব খুশি হতেন। আপনি কি ওটুকু শেষ করবেন নাকি আমরা অন্যদিকে চলে যাব? আমি একটি অন্য কবিতা শোনাই, জি, জি, আমার নিজের লেখা একটি কবিতা শোনাই, যেটা নজরুলকে নিয়ে। জি, 2019 মানে আমাদের লকডাউন, কোভিডের আগের বছর আমার সৌভাগ্য হয়েছিল পুরুলিয়াতে কবির জন্ম ভিটেতে একটি অনুষ্ঠান হয় কবির জন্মদিন উপলক্ষে, নজরুল মেলা। আমি সেই নজরুল মেলায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, এবং সেখানে আমি কবিতা পাঠ করার সুযোগ পেয়েছিলাম। নজরুলের যে বাড়ি, সেখানে এখন একটি গ্রন্থাগার হয়েছে, বিভিন্ন বই রয়েছে, নজরুলের বই, তার পাণ্ডুলিপি, তার ব্যবহৃত বিভিন্ন জিনিস, এবং চুরুলিয়াতে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এটা এই ফাঁকে আমি আপনাদের জানালাম। আমার লেখা একটি, এটা ছড়া, কবি নজরুল। বর্ধমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন একটি ছেলে দুখু মিয়া নামে। বড় হয়ে তিনি হলেন গুল বাগিচার ফুল। তিনি কবি সবার প্রিয় বিদ্রোহী নজরুল। তার লেখাতে ঝরতো আগুন, তুলতো তুফান প্রাণে। ব্রিটিশ শাসক কাঁপতো ভয়ে তার কবিতা গানে। তার দুচোখে সমান ছিল হিন্দু মুসলমান। দেশ জননীর প্রতি যে তার গভীর ছিল টান। কাব্য পাঠের মাঝে আজও বেঁচে আছেন তিনি। যতই পড়ি ততই তাকে নতুন করে চিনি। বিদ্রোহী বীর, তুমি ছিলে শত্রু শিরে বাজ। কবি, তোমার জন্মদিনে প্রণাম জানাই আজ। বাহ, চমৎকার! চমৎকার একটি ছড়া শুনলাম আমরা কবি অংশুমান চক্রবর্তীর লেখা। আহ, ধন্যবাদ আপনাকে। আহ, নজরুলের সাম্যবাদ নিয়ে এবং মানবিক দিকগুলো নিয়ে আপনি চমৎকার আলোচনা করেছেন। পাশাপাশি নিজের লেখা একটি কবিতা আমরা শুনলাম। এরপরে আমরা চলে যাব কবি রিয়াদ হায়দারের কাছে। কবি রিয়াদ হায়দার, আমি আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন করব যে হ্যাঁ বলুন। শিশুদের শিশুদের নিয়ে কবি নজরুল আচ্ছা, শিশুদের নিয়ে প্রচুর ছড়া লিখেছেন, চমৎকার চমৎকার ছড়া লিখেছেন। এই ছড়াগুলোকে শিশুদের কাছে আরো কিভাবে পৌঁছে দেওয়া যায়, নজরুলকে আরো কিভাবে চিনিয়ে দেওয়া যায়, এই বিষয়ে আপনি একটু আলোকপাত করবেন। সকলকে শুভকামনা জানিয়ে কথাটা বলি। এই নজরুল ইসলাম শিশুদের জন্য অনেক লেখা লিখেছে, কিন্তু বর্তমানে এই মানে মোবাইল যুগে শিশুরা একটু অন্য লাইনে চলে যাচ্ছে। পড়াশোনার দিকটা যেন আগে থেকে অনেক
কমে যাচ্ছে। নজরুলের যেসব লেখা, ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, পিলে পটকা, সঞ্চয়ন, পুতুলের বিয়ে, চয়নিকা, ঘুম পড়ানি গান, এই যে লেখাগুলো ছিল, বর্তমান প্রজন্ম যেন এই লেখা থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এখন আমাদের উচিত নতুন প্রজন্মকে সেই সব পুস্তক যাতে বইমুখী করে তোলা, এটা আমাদের উচিত বলে আমি মনে করি। এবং রবীন্দ্রনাথ এই নজরুলের সেই যে লেখা লিচু চোর, কাঠবেড়ালি কাঠবেড়ালি, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, যেগুলো আমাদের প্রাণ ছুঁয়ে যেত। আমার মনে হয় যে বর্তমান প্রজন্মের শিশুরা এসব থেকে অনেক দূরে সরে যাচ্ছে। সেই জন্য আমাদের উচিত, আমরা যারা লেখালেখি করছি বা আমাদের সন্তানদের সেই নজরুলের সেই লেখাগুলো যাতে তারা নতুন করে চিনতে পারে, পড়তে পারে, জানতে পারে, সেজন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। এই ভাই, এবারে নজরুলকে নিয়ে, হ্যাঁ বলুন। আপনি নজরুলকে নিয়ে কোন লেখা কি আমাদের শোনাবেন, অথবা হ্যাঁ নজরুলের হ্যাঁ, কোনো একদম লেখা? একদম 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 আমরা শুনতে চাই নজরুল দর্শকদের উদ্দেশ্যে। একটা ছড়া পড়ি, জি। যেখানে অংশমানদা আছেন, ওনাদের রবিমরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই ছেলেটা, চরুলিয়ার দামাল ছেলে, ঝাঁকড়া মাথার চুল, সেই ছেলেটা হৃদয় জুড়ে নজরুল নজরুল, যার কলমের ছোঁয়ায় ছিল বিদ্রোহেরই হুল, সেই ছেলেটা প্রাণের কবি নজরুল নজরুল। দুখুমিয়া নামেই যিনি, একটা ফোঁটা ফুল, বিদ্রোহী এক কবি তিনি নজরুল নজরুল, যার লেখনী স্বদেশীদের টলায় নি বিলকুল, সেই কবি তো সবার প্রিয় নজরুল নজরুল। সেই কবিকে পেয়ে হলো আমার স্বদেশ ধন্য, শ্রদ্ধা প্রণাম ভালোবাসা রইল কবির জন্য। আরেকটা ছোট পড়বো, কি হৃদয় জি, জুড়ে আপনি নজরুল। জি, হ্যাঁ বলুন। বলুন বলুন বলুন। হ্যাঁ, আরেকটা ছড়া, হৃদয় জুড়ে নজরুল। বিদেশিদের আক্রমণে কাঁপছে যখন দেশ, কলমখানা গর্জে ওঠে নেই তো ভয়ের লেশ, অগ্নিবীণা বিষের বাঁশি জাগায় মনে দীক্ষা, উজ্জীবিত স্বদেশবাসী পেল নতুন শিক্ষা, যার কলমে বিদ্রোহী সুর, প্রতিবাদের আগুন, দেশবাসীকে শিখিয়ে দিল জাগুন সবাই জাগুন। স্বাধীনতা ফিরে পেলাম তার লেখনী ঘিরে, লক্ষ শহীদ জীবন দিল বুকে রক্ত চিরে, সেই কবি তো প্রাণের কবি, একটা ফোঁটা ফুল, হৃদয় জুড়ে আছেন তিনি নজরুল নজরুল। শেষ হয়েছে দাদা? হ্যাঁ হ্যাঁ, জি, চমৎকার চমৎকার আর একটি কবিতা শুনলাম আমরা। এরপরে চলে যাব অমলেন্দুদার কাছে, কবি অমলেন্দু বিকাশ দাস। তো আপনার কাছ থেকে আমি একটু বিনয়ের সাথে সময় চেয়ে নিব, যে কবি রিয়াদ হায়দার আমাদের যে ছড়া দুটো শোনালেন, আমার মনের ভেতর একটু চাঞ্চল্য তৈরি হয়ে গেল যে নজরুলের একটি কবিতা আমিও একটু পড়ে শোনাই। এই কবিতাটা ছাড়া কেন জানি নজরুলের জি ছড়া কেন জানি আমার কাছে মনে হয় যে সম্পূর্ণতা পায় না। তো আমি একটু আবৃত্তির চেষ্টা করছি কবির লেখা লিচু চোর কবিতাটি, বহুল পঠিত, তারপরেও আর একবার একটু বলি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোড়ে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি,
আমিও বাগিয়ে থাপড়, বেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিট্রে শেয়াল। আরে ধ্যাত, শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যে আটকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই, কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো, মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের, কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস, ফের হপ্তা, তওবা নাক খপ্তা। ধন্যবাদ আমাকে একটু নজরুলের একটা কবিতা শোনানোর সুযোগ দেওয়ার জন্য। আমি চলে যাব অমলেন্দু বিকাশ দাসের কাছে। কবি অমলেন্দু দা আমাদেরকে একটু বলবেন যে নজরুলের যে ছড়াগুলো রয়েছে, আমরা তো চেষ্টা করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের কবি রিয়াদ হায়দার বললেন যে এগুলো কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। তো এইটাকে যদি সুরারোপ করে গানের মাধ্যমে ছড়াগুলোকে আরো কাছাকাছি নিয়ে যাওয়া যায় কিনা, বা এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা একটু আমাদের বলবেন। হ্যাঁ, নজরুলের ছড়াগুলোকেও আলাদাভাবে সুরারোপ করে সেইগুলোকে পরিবেশন করলে আমার মনে হয় নজরুলের এই ছড়ার জগৎটা স্বতন্ত্রভাবে মানুষের কাছে পৌঁছাবে। নজরুলের গান তো 3000-এর উপরে, এবং বিভিন্ন ধারার ক্লাসিক্যাল অঙ্গের গান, তার কীর্তনাঙ্গের গান, শ্যামা শ্যামা সঙ্গীত, ধর্মীয় সঙ্গীত, বিভিন্ন রকম তার গান আছে। কিন্তু তার মাঝখানে এই ছড়ার যে গান, ছড়াগুলোকে যদি নতুন ভাবে আলাদা করে মানুষের কাছে, শিশু জগতের কাছে পৌঁছে দেয়া যায়, আমার মনে হয় সেই ছড়াগুলো আরো সুন্দরভাবে বেঁচে থাকবে। ছড়ার জন্য আলাদাভাবে সেইভাবে কোনো চিন্তা ভাবনা হয়নি। আমাদের নজরুল একাডেমি হয়েছে, নজরুল ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু দিনে দিনে কপিরাইট উঠে যাওয়ার জন্য নজরুলের যে বইগুলো, সেখানে বানান ভুল অজস্র। সেই দিকে আর একটু নজর দিলে ভালো হয়। বিশেষ করে এই লিচু চোর, খুকুও কাঠবেড়ালি, এই যে সমস্ত কবিতাগুলো, ঝিঙে ফুল, এই সমস্ত ছড়াগুলোর অঙ্গের যে খাদু দাদু, এই কবিতাগুলোতে দেখা যাবে যে র আর র, হর্ষই দীর্ঘই, বানান ভুলে ভরা। এইগুলো কিন্তু শিশুদের কাছে পৌঁছে যাচ্ছে। এইগুলোর বিষয়ে অন্তত মানে বেসরকারি স্তরে বা সরকারি স্তরে একটুখানি আমাদের নজর দেওয়া দরকার। যথার্থ বলেছেন। তো আমরা কথা প্রসঙ্গে একটু জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে যেমন নজরুল একাডেমি রয়েছে, সরকারিভাবে নজরুল ইনস্টিটিউট রয়েছে। গত বছর হলো, আমি ঠিক বছরটা বলতে পারবো না, 3 থেকে 4 বছর হবে, বাংলাদেশে একটা কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হয়েছে কিশোরগঞ্জে। তো তারপরেও আসলে আমরা বলি যে নজরুলকে নিয়ে আসলে ওই পরিমাণে চর্চা। জি, ওমর আলী ভাই কিছু বলবেন? আমি এখানে একটু যোগ করব, সেটা হলো আমাদের এখানে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটা ময়মনসিংহে 3 সালে। এটা আমারও ঠিক এখন মনে নেই কত বছর, তবে 1 যুগের বেশি হবে, 1 যুগের বেশি হবে। 2 বছরটা ভুল বললেন, এটা একটু সংশোধন করে দিলাম। থ্যাংক ইউ। তো অমলেন্দু দা, আপনি কিছু শোনাবেন আপনার কণ্ঠে? হ্যাঁ, আমি একটা হাসির গান শোনাই নজরুলের। এই গানগুলো সেভাবে প্রচার হয় না, অথচ সুন্দর সুন্দর গান। আমার খোকার মাসি শ্রী মুখবালা দাসী, মোরে দেখে সর্বনাশী, ফেলে ঠিক করে সে হাসি। আমার খোকার মাসি শ্রী মুখবালা দাসী, মোরে দেখে সর্বনাশী, ফেলে ঠিক করে সে হাসি।
তার চোখে প্রায় কোটি মৎস্যই, আর চেহারাও নয় জুৎসই। তার চোখে প্রায় কোটি মৎস্যই, আর চেহারাও নয় জুৎসই। তাতে আছে 3টি বৎসই, কিন্তু স্বাস্থ্য খোদার খাসি। আমার কুকার মাসি, শ্রী ও মুখবালা দাসী, মোর দেখে সর্বনাশী, ফেলে ঠিক করে সে হাসি। সে খায় বটে পান জর্দা, আর চেহারাও মদ্দা মদ্দা। সে খায় বটে পান জর্দা, আর চেহারাও মদ্দা মদ্দা। তবু বুঝলে কি না বড়দা, আমি তারে ভালোবাসি। আমার কুকার মাসি, শ্রী মুখবালা দাসী, মোর দেখে সর্বনাশী, ফেলে ঠিক করে সে হাসি। আমি তারি লাগি জেলে, দাদা মোর বোখানি ঠেলে। আমি তারি লাগি জেলে, দাদা মোর বোখানি ঠেলে। তারে নিয়ে ভাগ বরেলে, তারে নিয়ে ভাগ বরেলে, না পূর্ব গলায় ফাঁসি। আমার কুকার মাসি, শ্রী মুখবালা দাসী, মোর দেখে সর্বনাশী, ফেলে ঠিক করে সে হাসি। আমার কুকার মাসি, শ্রী মুখবালা দাসী, মোর দেখে সর্বনাশী, ফেলে ঠিক করে সে হাসি। ফেলে ঠিক করে সে হাসি, ফেলে ঠিক করে সে হাসি। এরকম আরো একটি ছড়ার গান আমার আছে, মানে আমি গাই। অতি উল্টা বুঝলি রাম, হায় হায় উল্টা বুঝলি রাম, আম চাইতে জাম পেলাম আর জাম চাইতে আম। আচ্ছা, আমরা আরেকবার ঘুরে তারপরে এসে আপনার এই ছড়াটা গানটা শুনি। ইতিমধ্যে আমাদের মাঝে যোগদান করেছেন কবি শুভ্রকান্তি ভট্টাচার্য। আমি কবি শুভ্রকান্তি ভট্টাচার্যকে স্বাগত জানাই আমাদের এই আজকে কবি কণ্ঠে নজরুল ছড়া এবং কবিতায় অনুষ্ঠানে। আমি কবি শুভ্রকান্তিদার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে নজরুলকে নিয়ে একটি ভাগাভাগির ব্যাপার রয়েছে, যে নজরুল আমাদের কিংবা নজরুল আমাদের, এরকম একটা বিষয়। তো এটা রুখতে বা বন্ধ করতে আমাদের কবি লেখকদের বা আবৃত্তি শিল্পীদের কোনো ভূমিকা আছে কিনা, বা এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা একটু বলবেন, এবং আপনার কণ্ঠে আমরা কিছু শুনতে চাই। হ্যাঁ, প্রথমেই আমি nrbnews24.com কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং তারা এই ধরনের কাজ করে চলেছে প্রতিনিয়ত। এবং আপনারা যারা রয়েছেন সম্মাননীয় অতিথি এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভকামনা জানাই। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা এটা খুব মানে এক কথাতেই বলে দেওয়া যায়। সেটা হচ্ছে যে ধরুন কাজী নজরুল ইসলামের মতো অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষ মানুষ ভারত বাংলাদেশ কেন সারা পৃথিবীতেই খুব কম আছে। হ্যাঁ, মানে এটা নিয়ে কোনো আপনি যদি পজিটিভ নেগেটিভ সব দিক বিচার করে দেখেন, উনি হিন্দু ধর্মের যে অন্ধকার দিকগুলো সেগুলোকে উনি পয়েন্ট আউট করেছেন। উনি ইসলাম ধর্মের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে উনি পয়েন্ট আউট করেছেন, এবং দুটো ধর্মের ভালো দিকগুলোকে উনি হাইলাইট করেছেন। তো এরকম যিনি পারেন, যিনি শ্যামা সঙ্গীত লিখতে পারেন একজন মুসলমান হয়ে, হ্যাঁ, ইসলামী গান লিখে গেছেন, তো সুতরাং তাকে নিয়ে যে ভেদাভেদ যারা করছে তারা সত্যি কথা বলতে গেলে এটা দুটো উদ্দেশ্য হতে পারে। এক হচ্ছে নিজেকে প্রচারের আলোয় নিয়ে আসা, আর নজরুলকে না জানা না বোঝা। মানে এই দুটো কারণ হতে পারে, আর কোনো কারণ নেই। নজরুলের যে কোনো একটি লেখা যদি কেউ মন দিয়ে পড়েন, আমার মনে হয় নজরুলের সম্বন্ধে পরিষ্কার ধারণা হয়ে যাওয়া উচিত।
হ্যাঁ, এবং এটা কে কি করছে, কে ভাগাভাগি করছে, ভাগ করলেই তো মানুষ ভাগ হয়ে যায় না। রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের বাংলায় লেখার জন্য তো উনি নোবেল পাননি, উনি নোবেল পেয়েছেন সেটা ইংরেজিতে। তার মানে কি, একজন কবি তার একটি সাহিত্য কীর্তিকে, মানে তার স্থান, কাল, পাত্র, ভাষা, এগুলো এগুলো ম্যাটার করে না। হ্যাঁ, নজরুলকে নিয়ে যারা এগুলো করছেন তারাই হারিয়ে যাবেন, তাদের কোনো খোঁজ পাওয়া যাবে না। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে তারা প্রচারের আলোয় আসতে পারেন বা সেগুলো নিয়ে করতে পারেন, কিন্তু নজরুল নজরুল, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, এনাদের ভাগাভাগি হয় না। এবং সেটা তো কবিতার মধ্য দিয়ে আমরা তো শুনেছি, ভাগ হয়নি রবীন্দ্রনাথ, ভাগ হয়নি নজরুল, তো আমরা শুনেইছি। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না এটাকে, এই আলোচনাটা করারই কোনো দরকার আছে। এটা মানে আমরা শুধু বরঞ্চ আলোচনা করে এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, এটার কোনো গুরুত্বই নেই। কাজী নজরুল ইসলামের মতো আরেকজন নজরুল ইসলাম সারা পৃথিবীতে কোনোদিন জন্মাবে না, আর রবীন্দ্রনাথের মতো রবীন্দ্রনাথ কোনোদিন কোনো কালে জন্মাবে না। সুতরাং এগুলো মানে মূর্খের ইয়ে করা। তো এদের এই বিষয়টা নিয়ে খুব একটা আলোচনার প্রয়োজন নেই। নজরুলের জায়গাতেই আছেন। হ্যাঁ, বরঞ্চ এনাদেরকে নিয়ে বহু মানুষ করে কমে খাচ্ছেন। সেটা পজিটিভ ওয়েতে যদি হয় তো ঠিক আছে, নেগেটিভ ওয়েতে যদি যারা করছেন তারা হারিয়ে যাবে, তাদের কোনো অস্তিত্বই থাকবে না। এই হচ্ছে আমার একদম খুব সাধারণ বক্তব্য। এটা নিয়ে চুলচেরা বলার মতো বা বিভিন্ন লেখা দিয়ে রেফারেন্স দিয়ে বলার মতো কোনো বিষয়ই এটা না। আমি অন্তত এটা মনে করি, আর এটা এক কথাতেই বলে দেওয়া যায়। এই হচ্ছে আমার এই বিষয়ে বক্তব্য। জি, মোটা দাগে আপনি খুব চমৎকার করে বলে দিয়েছেন। আপনি কণ্ঠে কিছু শুনতে চাই? ভাগাভাগি হয় না। হ্যাঁ, আমার কাজী নজরুল ইসলামকে নিয়ে আমি, দেখুন, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে মানে যে কোনো মানুষকে নিয়ে তিনি যত বড়ই হন বা সাধারণ মানেরই হন, যে কোনো একজন মানুষকে তো একটা কবিতায় তাকে ধরা যায় না, বা তার জীবন যাপনকে বা তার লেখনীকে, তার কীর্তিকে ধরা যায় না। তো আমাদের অক্ষম প্রচেষ্টায় আমরা সেগুলো করার চেষ্টা করি। তো সেরকমই আমার একটি প্রচেষ্টা, আমি চেষ্টা করেছি তাকে যতটা আমার মতো করে ধরতে। কাজী নজরুল ইসলাম। অগ্নি বিনায় ঝংকার তোলা চিরবিদ্রোহী কবি, বুকের মধ্যে আগলে রেখেছি তোমার উজ্জ্বল ছবি। তুচ্ছ জ্ঞানে গরিবী বরণ, ধনী তুমি অন্তরে, তবেই তো তুমি পৌঁছে গিয়েছ বাংলার ঘরে। তোমার লেখনী রক্ত তুফান ধমনীর সরণিতে, কখনো আবার স্নিগ্ধ জ্যোৎস্না হয়ে নামে ধরণীতে। জাত ধর্মের ঘেরাটোপ ভেঙে করে দিলে খান খান, দ্বিধাহীন তুমি মেলাতে চাইলে হিন্দু মুসলমান। পরাধীনতার যন্ত্রণা জ্বালা শান্তি করেছে হরণ, শিকল ছিঁড়তে বলে তুমি করো নির্ভীক কারাবরণ। সন্তান হারা শোকবিহ্বল পিতা তুমি কোনো সাঝে, কখনো আবার প্রেম সিঞ্চিত মধুর বাঁশরি বাজে। সেনাবাহিনীর জীবন করেছে তারুণ্যে দীক্ষিত, সেই দীক্ষাই জয়গান হয়ে দিকে দিকে হয় গীত। মানব ধর্ম জীবনের জয় তোমার প্রতিটি ছন্দে, সমাজকে তুমি পরোয়া করনি, ছেঁকেছ ভালোয় মন্দে। জাত ধর্মের বিভেদের নামে প্রতিদিন সন্ত্রাসে শত সহস্র জীবন অকালে ঝরছে এ পোড়া দেশে। আজও পরাধীন দেশবাসী সব লুণ্ঠিত সম্মান, আরেকটিবার তুমি লিখে যাও শিকল ছেঁড়ার গান। আজকে তোমার স্মরণ দিবসে নজরুল ইসলাম, হৃদয় খুঁড়ে আমার আনত শ্রদ্ধা জানালাম। চমৎকার, চমৎকার। আপনি আপনার কবিতার ভেতরে কবি নজরুলের জীবন দর্শনকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আমরা শুনে প্রাণিত হলাম। এরপরে আমি স্বাগত জানাচ্ছি কবি চিন্ময় রায়চৌধুরীকে। উনি বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন, যদিও যুক্তরাষ্ট্র প্রবাসী। আমি একটু কবি চিন্ময় রায় চৌধুরীর কাছে জানতে চাইব যে নজরুলের প্রতি ভালো লাগা কোথায় থেকে, বা নজরুল সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? অসংখ্য ধন্যবাদ, নমস্কার, আদাব, সবার জন্য প্রীতি এবং শুভেচ্ছা। কবি নজরুলের ভাষায় তাকে
বন্দনা করি। হে বিরাট নাহি তব ক্ষয়, নিত্য নব নব দানে ক্ষয়েরে করেছ তুমি জয়। আমাদের জাতীয় কবি, আমার প্রিয় কবি, আহ বাংলার বুলবুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাই, তাকে স্মরণ করি, অবনত মস্তকে তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তির অঞ্জলি প্রদান করি। খুবই ছোটবেলায়, শৈশবেই কবিতার সাথে প্রেম হয়েছিল এবং বিশেষ করে কবি নজরুলের কবিতার সাথে একটা অসীম প্রাণের বাঁধন সৃষ্টি হয়েছিল এবং আজ অব্দি তাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি এবং তার অনেক কবিতা হৃদয়ঙ্গম করে মুখস্থ করারও চেষ্টা করেছি, যেগুলো হয়তো সময়ের বিবর্তনে কিছু কিছু মন থেকে অবলুপ্ত হয়েছে। কিন্তু কবি নজরুল আমার কাছে এক মহান আদর্শের নাম, এক মহাপ্রেরণার নাম, এক মহা সাম্যের অসীম চেতনা এবং তার মূর্ত প্রতীক কবি নজরুল। কবি নজরুল আমার কাছে এতটাই প্রিয়, কখনো কখনো মনে হতো উনি শুধু আমার একার কবি, আর কাউকে ভাগ দেব না। তো কবি নজরুলকে যদি কেউ উপলব্ধি করে থাকেন, তাহলে তার মধ্যে সাম্প্রদায়িক চেতনা বা সাম্প্রদায়িক চেতনার অস্তিত্ব থাকতে পারে না। আপনি যদি কবি নজরুলকে চর্চা করেন, ভালোবাসেন, তার প্রতি শ্রদ্ধাশীল হতে চান এবং তার সাথে সাম্প্রদায়িকতা সংযুক্ত করেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে কবি নজরুলকে অপমান করছেন। আমার কথাগুলো খুব সোজা সুজি হয়ে যায়, এজন্য মার্জনা চাই। কারণ আজকে আমি কিন্তু বেশ খানিকটা শোকাহত এই পরিস্থিতি দেখে, যে পরিস্থিতিতে কবি নজরুলকে নিয়ে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। আমি দেখেছি বিভিন্ন জায়গায় কবি নজরুলের আলোচনায় গিয়ে অনেক পণ্ডিত ব্যক্তিগণ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ব্যক্তিকে নিয়ে আসেন, তাদের মধ্যে একটা তুলনার অবতারণা ঘটান এবং কাউকে বড়, কাউকে ছোট, কাউকে সম্মানিত, কাউকে খানিকটা অপমানিত করার একটা নিষ্ঠুর প্রয়াস কখনো কখনো সাহিত্যের আড্ডায় চলে। এটা ভীষণভাবে বেদনাদায়ক এবং এটা হওয়া উচিত নয়। আমরা যারা এই কাজে লিপ্ত হই, তাদের কাছে একেবারে বিনীতভাবে অনুরোধ জানাই, এই প্রকারের বিতণ্ডা, এই ব্যবধান, এই তুলনা এবং এই ছোট বড় করার প্রয়াস, এসব থেকে আমরা যেন নিজেদেরকে সরিয়ে রাখি এবং এসব কাজে আমরা লিপ্ত না হই। আমি কবি নজরুলের এই বিষয়গুলো নিয়ে অনেক ভেবেছি। যেমন ধরুন, কবি নজরুলের গান, সেই গানগুলো নিয়ে আমাদের এই বাংলাদেশে একটা নতুন রকমের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বেশ কিছুদিন আগে থেকে। প্রথমত, আমরা আগে নজরুল গীতি বলতাম, সেটাকে নজরুল সঙ্গীত করার একটা প্রবণতা বা একটা চর্চা সৃষ্টি হয়েছে বেশ কিছু সময় আগে। আমি জানি না তাতে কবি নজরুলের কি উপকার হবে বা আমাদের সমাজের কি উপকার হবে। দ্বিতীয়, দেখুন, কখনো কখনো আমরা ভাবার চেষ্টা করি কবি নজরুল কোনো ধর্মীয় সম্প্রদায়ের কবি। ভুল, আপনি ভীষণভাবে ভুল। তাকে কোনো বাঁধনে, কোনো মোড়কে জড়ানো যায় না, আটকানো যায় না, বাঁধা যায় না। দেখুন, একজন কবিকে সার্বজনীন হতে হয়, বিশ্বজনীন হতে হয়, তবেই সেই কবি বেঁচে থাকেন। একজন কবি সময়ের চৌকোনে, সময়ের তার উপস্থিতি যখন ছিল এই পৃথিবীতে, সেই সময় তিনি তার নিজের স্থান নিজে তৈরি করে গিয়েছেন।
সেখান থেকে তাকে আর মোটে সরানো সম্ভব নয়। আমরা যতই চেষ্টা করি, তাকে আর উঁচু করাও সম্ভব নয়, তাকে আর নিচু করাও সম্ভব নয়। কিন্তু এইসব চাতুরতাপূর্ণ কৌশল থেকে আমরা যেন বিরত থাকি এবং নির্লিপ্ত হই। কবি নজরুল সম্পর্কে আমার অনেক কিছু বলার আছে। শেষ কথাটা বলি, তারপরে আমি হয়তো আমার লেখা একটা কবিতা আপনাদের জন্য উৎসর্গ করার চেষ্টা করব। কথাটা হলো, আমরা কবি নজরুলকে আমাদের কবি না ভাবি এবং ওদের কবি নয় সেভাবে না ভাবি। ওই যেমন অন্নদা শঙ্কর রায় বলেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, সব কিছু আজ ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি তো নজরুল। এই ভুলটুকু আমাদের মাঝে বেঁচে থাক, এই ভুলটুকু নিয়ে দুর্গত কবির দুর্গতি ঘুচে যাক। কবি নজরুলকে ভাগ করা যায় না, কবি নজরুল সবার, আমাদের প্রাণের কবি। তো এই রকমের বিতণ্ডা এবং কলহ কোথাও কোথাও দেখে ভীষণভাবে দুঃখিত হয়েছি, যে কারণে একটা কবিতা লিখতে বাধ্য হয়েছিলাম। যদি এই কবিতায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকে মার্জনা চাই। কবিতার শিরোনাম তাহলে কবি কার? সেদিন ডেকে বলল এক হিজাবি হুজরান, আমাদের এই কবি দেখো কত সুমহান, ধর্ম দিয়ে গড়া তার সকল রক্তকণা, রাসূল নামে ধোয়া প্রাণ, নেই কো আবর্জনা। মরার পরে গড়ে থেকেও শুনতে চায় আজান, খাঁটি কবি নজরুল আমার মুমিন মুসলমান। ঈসা নবীর সাঙ্গ পাঙ্গ করে কলতান, যে হয়েছে মহান পেয়ে খ্রিস্টের সম্মান, কেমন করে বলবো তারে থাকতে এই প্রাণ, সে যে খ্রিস্ট ভক্ত নয় চির অখ্রিশ্চান। সনাতন গুরু বলে শ্যামা মায়ের কোলে, যে চেয়েছে থাকতে তাকে ডাকবো কি নাম বলে, সে যে মায়ের ভক্ত তার আছে হাজার প্রমাণ, কেমন করে হবে কবি মমিন খ্রিস্টান। চাইলো তারে সবে মিলে করতে অধিকার, বাড়লো তাতে দুর্গত এই কবির হাহাকার। তাই তো তিনি বলে গেছেন এসব বজ্জাতি, জাতা জাতির মাতা মাতি সবই জালিয়াতি। এমন দ্বন্দ্ব পৃথিবীতে খুব নজিরবিহীন, ছেড়ে দিলে এই বিতণ্ডা আসবে শুভ দিন। কত ভালো হতো যদি গাধার কানের মতো টানা টানি করতো না কেউ, পণ্ডিত আছে যত। বিভাজন দখলদারি শূন্যে উবে যেত, সবার প্রীতি সম্মান কবি সমান পেত। ধর্মান্ধ জাতি সত্তা আত্মহনন করে, হিংসা আর ঈর্ষা বিষে তিলে তিলে মরে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চমৎকার চমৎকার লিখেছেন, চমৎকার বলেছেন। কবির এই ভাগাভাগি নিয়ে, ভাগাভাগির বিরুদ্ধে আপনার যে শানিত লেখনী, এই ধারা অব্যাহত থাকবে। আমার খুব ভালো লেগেছে আপনার লেখাটা। আসলেই তাই। আসলে কবি নজরুল তো সবার কবি। কবি নজরুল জাত ধর্ম বর্ণ কাঁটাতারের ঊর্ধ্বে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। কবি নজরুল তার বাংলা সাহিত্যে ছিলেন তিনি উল্কার মতো, তার আবির্ভাব। সঙ্গীত জগতের মধ্য গগনে উনি আবির্ভূত হয়েছিলেন, আকাশকে উজ্জ্বল নক্ষত্র করে তুলেছিলেন। কি করে তিনি দুখুমিয়া থেকে নজর আলী থেকে নজরুল ইসলাম, নজরুল ইসলাম থেকে নজরুল ইসলাম এবং নজরুল ইসলাম থেকে কাজী নজরুল ইসলাম হলেন। অতঃপর কাজী নজরুল ইসলাম থেকে হাবিলদার কাজী নজরুল ইসলাম এবং শেষ পর্যন্ত বিদ্রোহী, সাম্যবাদী, মানবিকতার কবি হলেন। এই বিবর্তন একটা গুরুত্বপূর্ণ এবং আগ্রহব্যঞ্জক। আসলে এটা বলে লিখে আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও আমরা তাকে নিয়ে কথা বলবো, আলোচনা করব, জানার চেষ্টা করব, তার আদর্শগুলোকে ধারণ করার চেষ্টা করব, পালন করার চেষ্টা করব। এ পর্যায়ে আমি অনেকক্ষণ ধরে
দাদা অপেক্ষা করছেন, কবি আশুতোষ দাস। কবি আশুতোষ দাসের কাছে চলে যাব যে কবির লেখা, কবি নজরুল ইসলামের লেখা আপনাকে কতটুকু প্রভাবিত করে বা আপনার লেখালেখিতে কতটুকু প্রভাব ফেলে, একটু সংক্ষেপে আলোচনা করবেন, করে আপনার কণ্ঠে আমরা একটি কবিতা বা ছড়া শুনব। নমস্কার। প্রথমেই আমি nrbnews24.com এর এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমি আমার ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি এবং কাছে এবং দূর থেকে যারা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। নজরুল আমার চেতনা প্রত্যুষেই নজরুলের সঙ্গে আমার পরিচয় ঘটে গেছিল। কৈশোরে আমার বাবা বাংলা শিক্ষক থাকার সুবাদে আমার বাড়িতে নজরুল চর্চা হতো। একজন শিক্ষকের বাড়িতে যা হয়, একজন শিক্ষক তার ছাত্রদের নজরুল পড়াতেন, বাংলা শিক্ষক। আমার বাবা মাও বাংলা শিক্ষিকা ছিলেন, সেই সুবাদে নজরুলের সঙ্গে আমার শুরুতেই পরিচয়। আমি নজরুলকে গ্রহণ করেছি, আমার হৃদয়ে প্রথিত রয়েছে সেই ছেলেবেলা থেকেই। তাই পরবর্তী সময়ে আমার সমস্ত লেখার ভেতর নজরুল স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে, কখনো কবিতায়, কখনো সিনেমায়, কখনো নাটকে, কখনো উপন্যাসে। আমি আমাদের অনেকগুলো কবিতার মাঝেই নজরুল সরাসরি চলে এসেছে। কেন আমাকে নজরুল প্রতিদিন আমাকে সঞ্জীবিত করেন, প্রতিদিন যেন আমার উচ্চারিত করেন এই মানুষের মানবিক ভাবনায় লিখতে। এই আসামে যারা আমরা থাকি, আসামে নানান সংকট, নানা ভাষা সংগ্রাম হয়েছে, সেখানে নজরুল আমাদের নানা অনুষ্ঠানে আবৃত্তি করতে হয়। নজরুল গান, অনেক সঙ্গীতকার গান এবং আমি আমার একটা ফিল্ম হয়েছিল আসামে, প্রথম বাংলা সিনেমা, সেটা পারদর্শী, এটা কাহিনী চিত্রনাট্য আমারই লেখা ছিল। এটাকে আমি নজরুলের এই নাচ গানকে নাট্য রূপ দিয়েছি এবং ওই অনেক কোরিওগ্রাফি বলে যে নাচের খুব গানগুলোকে, কবিতাগুলোকে রূপায়ণ করে ও নৃত্যশিল্পী অনেক অনুষ্ঠানে তারা পরিবেশন করছে নজরুলের গানকে। এবং আমি আমার কবিতাতে বারবার নজরুলকে এনেছি, কারণ নজরুল এমন একজন ব্যক্তিত্ব, পৃথিবী জুড়ে মানবিক কল্যাণের এই মুহূর্তে তার সৃজনকর্ম আমাদের প্রয়োজন। ভেদভাবের জন্য, জাতপাতের জন্য, সংস্কৃতির জন্য নজরুল আমার বিকল্প কোনো আমি দেখি না। পোল রবসনের সঙ্গে তার তুলনা করে যেতে পারে এবং তারই ভাবনায়, চিন্তায় উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত সাহিত্য গোষ্ঠীর মাঝে তার এত বেশি প্রভাব পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। অত্যন্ত প্রাসঙ্গিক তিনি। আমি অন্য কোনো অনুষ্ঠানে হয়তো বিস্তারিত আলোচনা করব। আমি আমার লুভ হচ্ছে নজরুলকে নিয়ে ছড়া এবং একটি ছোট কবিতা পড়ার জন্য। অনুমতি দেন, আমি পড়ে নিচ্ছি এবং এর ভেতরে আমি আমার কবিকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। নজরুল বিষয়ক একটি লেখা, কবিতার নাম নজরুল। এত অশ্রু ছিল চোখে, ছলচল চোখ, কোটি কোটি লোকের শোকে নির্বাক হল মুখ, পাহাড় সমতল লিখে দিল নামটি, সাম্য সবার কাছে এটাই ছিল তোমার কাম্য। দেশে দেশে ভেদভাব, দেশে দেশে ভ্রান্তি, তুমি চেয়েছিলে স্নিগ্ধ জ্যোৎস্নার শান্তি। বসুন্ধরা রাখছে বুঝি জোটেরে ভ্রূণ, নজরুল জেগে আছো বুকের কোঠরে শুন। এটা আমার একটি ছোট লেখা, আমি আরেকটি পড়ে নিচ্ছি, একটি বড় দীর্ঘ কবিতার অংশ বিশেষ। এটা অনেকটি ভাষায় অনুবাদ হয়ে গেছে। নজরুল ভাবনা স্পষ্টভাবে এটার প্রতিফলিত। কবিতার শিরোনাম আমাকে আমার মতো। আমাকে আমার মতো, আমাদের মতো থাকতে চেয়েছি, ক্ষত বিক্ষত করো না। আমি না হয় মাথা তুলে আকাশের দিকে তাকাতে তাকাতে মাথা উঁচু করে কথা বলতেই থাকি। কথা বলবো, স্বপ্নের কত কথা আমাকে বলতে দাও। কথা এক্ষুনি বলবোই। নদী যেমন ছুটতে ছুটতেই কথা বলে, তার জিহ্বা কেউ কেটে নিতে পারে না। বলা যায় আমি সেই রকম। এখন খুঁজলে পেয়ে যেতে পারো রক্তে পূর্ব যে যন্ত্রণার কথা, মানুষ পশুর মতো চলার ভ্রুভঙ্গি আর নয়। যারা একমত সেই সতীর্থ বন্ধুরা
তুমি এক্ষুনি চলে এসো, একসঙ্গে কথা বলি। সম্ভবত কবি আশুতোষ দাস যান্ত্রিক কোনো কারণে নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছেন। আমি অপেক্ষা করি ওনার জন্য। এর মাঝখানে আমরা একটু কথা বলতে থাকি যে কবি অংশুমান চক্রবর্তী, আপনার কণ্ঠে আরো কিছু শুনতে চাই, কিছু যদি বলতে চান, ছোট কোনো ছড়া লেখা ছোট্ট করে। কবির কবিতাই শোনাই। যে কবিতাটি নিয়ে কথা হচ্ছিল অন্নদাশঙ্কর রায়ের, সেটাই রকম যে ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে, দুর্গতি যার ঘুচে যাক। মনীষী অন্নদাশঙ্কর রায় আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রথম সভাপতি, তিনি এই কবিতা লিখেছেন। তার মতো মানুষ যখন নজরুলকে নিয়ে এরকম ভাবেন, এত গভীর ভাবে ভাবনা চিন্তা করেন, তখন যে সমস্ত গবেষক যারা নজরুলকে তেমন কিছু নয় মনে করেন, তাদের ভাবনাকে গুরুত্ব দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। তারা তাদের মতো ভাবুন। আমি আর একটা কথা যেটা বলবো, নজরুল তার জীবিত অবস্থায়, জীবিত সময়ে, তখন রবীন্দ্রনাথ মধ্য গগনে, তার পাশাপাশি কল্লোল গোষ্ঠীর যারা কবি, তারা তাদের মতো কবিতা লিখছেন। কবিতা পত্রিকা সম্পাদনা করছেন বুদ্ধদেব বসু, কিছুদিনের মধ্যেই উঠে আসছেন জীবনানন্দ দাশ। এই সময়ে নজরুল কিন্তু একটা স্বতন্ত্র ধারা এনেছিলেন, যে কারণে নজরুলের কবিতা, নজরুলের গান শুনলে কবিতার নামের নিচে তার নাম প্রয়োজন পড়তো না, কবিতা পড়লেই বোঝা যেত যে এটা কার কবিতা। এই যে স্বাতন্ত্র ধারা, সেটা তিনি সেই সময়ে এনেছিলেন বাংলা কবিতায়। তার জন্য তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই সময়ে। এবং একটা সময় তিনি বেতারের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আমরা জানি, আমাদের কলকাতা বেতার, আকাশবাণী যেটা, সেখানে যুক্ত থাকার ফলে তাকে প্রচুর সঙ্গীত রচনা করতে হয়েছিল, প্রচুর সঙ্গীত। এবং আমরা তো ভেবে অবাক হই, 42 বছর বয়স পর্যন্ত তিনি সৃষ্টিশীল ছিলেন। তারপরে কি হয়েছিল আমরা সবাই জানি। তিনি যদি আরো কিছুদিন লিখতে পারতেন, সুস্থ থাকতেন, তাহলে কোন জায়গায় পৌঁছতেন। এখন এখন যেখানে রয়েছেন সেটা যথেষ্টই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ওই থেমে যাওয়াটা যদি 42 বছর বয়সে না হতো, তাহলে কি হতো, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। আমি শোনাই কবির রাজভিখারি কবিতাটি। এটা আমার খুব প্রিয় কবিতা, এবং গত 27 তারিখে আমি পশ্চিমবঙ্গ সরকারের যে নজরুল জন্ম জয়ন্তী, সেই অনুষ্ঠানে এটি উচ্চারণ করার সুযোগ পেয়েছিলাম। রাজভিখারি। কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চিরবৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চিরবৈরাগী। ছিলে ঘুমো ঘোরে রাজার দুলাল,
জানিতে না কে সে পথের কাঙাল, ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি। ওগো চিরবৈরাগী, আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে। মোহ ঘুম পরি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফিরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগী। ওগো চিরবৈরাগী, দেহি ভাবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয় দাঁড়ি। বলিলে দেবে না, লহ তবে দান। ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ। দিল না ভিক্ষা, নিল না কো দান। ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। রবীন্দ্রনাথ যখন জীবিত সেই সময় নজরুল কাব্যচর্চা করছেন। নজরুল কিন্তু কোনোদিন রবীন্দ্রনাথকে অনুকরণ করার চেষ্টা করেননি। সেই সময় প্রচুর কবি তারা রবীন্দ্র অনুসারী কবি ছিলেন, রবীন্দ্রনাথকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন কেউ কেউ। নজরুল কিন্তু সেটা করেননি, সেই জন্যই তিনি স্বতন্ত্র। আমার এইটুকুই নিবেদন। ধন্যবাদ কবি অংশুমান চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি কবিতা শোনালেন এবং নজরুল সম্পর্কে যে দিকগুলো আলোকপাত করলেন, আমাদেরও অনেক, আমারও বিশেষ করে অনেক জানা হলো। নিজেকে প্রাণিত করলাম, ঋদ্ধ হলাম। আমরা এর আগে শুনছিলাম কবি আশুতোষ দাসকে। আপনি সম্ভবত যান্ত্রিক কোনো গোলযোগের কারণে নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলেন, তো আমরা আপনার ওই বাকি অংশটুকু একটু শুনতে চাই। কবি আশুতোষ দাস, আপনি পড়ছিলেন এক কবিতা। পড়ছিলাম, আমি শেষ অংশটা পড়ে নিচ্ছি। কবিতাটি নজরুল প্রসঙ্গ যেটিতে আছে সেই অংশটা পড়ে নিচ্ছি। জি। আমাকে আমার মতো, আমাদের মতো থাকতে দাও, ক্ষত বিক্ষত করো না। টেমস নদীর তীরে যে মাছ ধরেছে তার চরিত্রের সঙ্গে আমার অনেকটাই মিল। পদ্মার মাঝি, যার আগে বীজে জল আর মাছের উদ্ভট গন্ত, যার কাছে গেছো না তোমরা, তাদের সঙ্গেও মিল। যাদের ছা মারালে বন্ডুল হতো পূজা পাঠ, তাদের সঙ্গেও মিল। মুঠে মজুর কিংবা ছাপোষা কেরানি, ফুটপাতের মানুষ, তাদের সঙ্গে যে মিল। কাগজ হকার ফেরিওয়ালা, তাদের সঙ্গে মিল। তাদের কথাই লিখি আমি লিখি, সারাবেলা লিখি। লেখা মানে স্তব, লেখা মানে গায়ত্রী মন্ত্রের অমুক উচ্চারণ। সেই কাজে অধিকার কখনো ছিল না আমাদের। গায়ত্রী মন্ত্রের উচ্চারণ করলে তখন জিহ্বা টেনে নেওয়া হতো, একাসনে বসলে নিতম্ব কেটে দেওয়া হতো। সেই যোগ্যত আমাকে আমার মতো, আমাদের মতো থাকতে দাও, ক্ষত বিক্ষত করো না। তোমাদের প্রদীপ্ত কাগজ থেকে ফিরে আসে আমার ফেরত ব্যর্থ লেখা, তাই নিয়ে পুজোর সাজাই অর্ঘ্য। জেনে গেছি তোমাদের প্রশংসার জন্য কৌতূহল নেই, নিন্দায়ক কিচ্ছু যায় আসে না। আজ আমি তোমাদের আস্ফলন কোনো ভয় পাই না। আমার এই নদী, আজ আমরা জেনেছি পা দিয়ে মারিয়ে না দেওয়ার যন্ত্রণায় তোমাদের কাতর মুখ কত অসহায়। পুলরোপসন আমার বন্ধু, রবীন্দ্র আমার প্রাণ, ভূপন হাজারি আমার সহোদরা, ডাকাত নাজমুল আমার সতীর্থ কর্মী, রাজে শাহজাহান আমার অনন্ত স্বপ্নের কথাগুলি
আমি কতবার জাত বদল করেছি, আর কোনো জাত নয়, আর কোনো বর্ণ নয়, আর কোনো যুদ্ধ নয়, আর কোনো দেশ বদল কখনো নয়। সব দেশে অনন্ত সূর্যের কণার মতো আলোক্য জল আমরা কেবল প্রত্যহ ভালোবাসার প্রেমের উচ্চারণ করব। আমি কতবার জাত বদল করেছি, আর কোনো জাত নয়, আর কোনো বর্ণ নয়, আর কোনো যুদ্ধ নয়, আর কোন দেশ বদল কখনো নয়। সব দেশে অনন্ত সূর্যের কণার মতো আলোক্য জল আমরা কেবল প্রত্যহ ভালোবাসা প্রেমের মন্ত্র উচ্চারণ করব। নমস্কার। ধন্যবাদ কবি আশুতোষ দাসকে। আপনি কবি নজরুলকে নিয়ে আপনি যে লেখাটি লিখেছেন এবং লেখা শুরুতেই বলেছেন, এই লেখাটি বেশ কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে। আমরা আশা করব নজরুলকে নিয়ে লেখা আপনার আরো উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং আরো ভাষায় অনুদিত হবে, এই আশা রাখছি। আমরা এরপরে চলে যাচ্ছি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে প্রায় চলে এসেছি। কবি রিয়াদ হায়দারের কাছে আমরা আরেকবার আসবো ছোট্ট করে একটি ছড়া বা কবিতা শোনার জন্য। কবি রিয়াদ হায়দার। আমি নজরুলকে নিয়ে একটা ছড়া পড়ছি, আমারই লেখা। নজরুল ইসলাম। নবজীবনের ছন্দ খুঁজি তার কবিতা গানে, জন্ম থেকেই তার লেখা জড়িয়ে আছে প্রাণে। ঢুকেছিলেন বিদেশিদের হাত থেকে এই দেশটা, লক্ষ্য ছিল স্বদেশ ভূমির স্বাধীন করার চেষ্টা। ইতিহাসে তার লেখা স্মরণ হয়ে আছে, সকল সময় কবি নজরুল ভাসছে দূরে কাছে। লাল রক্তে ভিজল যেদিন আমার দেশের মাটি, মন জুড়ে আজ স্বাধীনতা, দেশটা পরিপাটি। ধন্যবাদ কবি রিয়াদ হায়দারকে। নজরুলকে নিয়ে আরেকটি আমরা কবিতা শুনলাম। এ পর্যায়ে আমরা আবার একটু শুনতে চাচ্ছি কবি অমলেন্দু বিকাশ দাসের কাছ থেকে ছোট্ট করে একটি ছড়া বা কবিতা, নাকি আর একটা গান শোনাতে চেয়েছিলেন আপনি সম্ভবত? তার আগে আমি দুটো কথা বলি। বাংলা সাহিত্য যতদিন থাকবে ততদিন এই রবীন্দ্রনাথের পাশাপাশি রবীন্দ্রনাথ নজরুল, এই দুজনের স্মৃতি কখনোই অমলিন হবে না। নজরুলকে যেভাবে মানে কবির পর্যায় থেকে নামানোর চেষ্টা করুক, তার রচনা কখনোই নেমে থাকার নয়। এবং রবীন্দ্রনাথ চিনেছিলেন এই নজরুলকে। রবীন্দ্রনাথের থেকে নজরুল 22 বছরের ছোট হলেও তার কার্যধারা, তার লেখনীর ভাষা বুঝেছিলেন রবীন্দ্রনাথ। এবং ফাল্গুনী নাটক সেই কারণে রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথের একটি টুকরো চিঠি আমি পড়ে শোনাই। কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে, আছে যারা অর্ধচেতন। এই নজরুল জন্ম জয়ন্তীতে নজরুলকে আমার শ্রদ্ধা জানিয়ে আরো একটি হাসির গান নিবেদন করছি। ও তুই উল্টা বুঝলি রাম, হায় হায় উল্টা বুঝলি রাম, ও তুই উল্টা বুঝলি রাম, হায় হায় উল্টা বুঝলি রাম। আমি আম চাহিতে জাম পেলাম, আর জাম চাহিতে আম, ও তুই উল্টা বুঝলি রাম, হায় হায় উল্টা বুঝলি রাম। চড়বার ঘোড়া চাইতে শেষে, ঘোড়াই কাঁধে চড়লো এসে, চড়বার ঘোড়া চাইতে শেষে, ঘোড়াই কাঁধে চড়লো এসে। আমি প্রিয়ার চিঠি চাইতে এলো ইনকাম ট্যাক্সের খাম,
ও তুই উল্টা বুঝলি রাম, হায় হায় উল্টা বুঝলি রাম। আমি চেয়েছিলাম কোঠা বাড়ি, আমি চেয়েছিলাম কোঠা বাড়ি, তাই পোলো পিঠে লাঠির বাড়ি ভুলে আমি বলেছিলাম তোমার পায়ে শরণ নিলাম। তুমি ভুল বুঝিলে ভিটে বাড়ি, ভুল বুঝিলে ভিটে বাড়ি সব হলো নিলাম। তুই উল্টা বুঝলি রাম, হায় হায় উল্টা বুঝলি রাম। আমি চেয়েছিলাম সুবোধ ভাইটি, আমি চেয়েছিলাম সুবোধ ভাইটি, গোয়ার সে ভাই উঁচায় লাঠি, চেয়েছিলাম সুবোধ ভাইটি, গোয়ার সে ভাই উঁচায় লাঠি। আমি শ্রী ব্রজধাম চাইতে দিলে শ্রীঘর হাজত ধাম। ও তুই উল্টা বুঝলি রাম, হায় উল্টা বুঝলি রাম, হায় হায় উল্টা বুঝলি রাম, হায় হায় উল্টা বুঝলি রাম। বাহ, চমৎকার একটি ব্যঙ্গাত্মক আমরা গান শুনলাম, মজার একটি গান শুনলাম। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের বলেছি শেষ পর্যায়ে চলে এসেছি। কবি শুভ্রকান্তি ভট্টাচার্যের কাছ থেকে আমরা আরেকটু কিছু শুনবো ছোট্ট করে। কবি শুভ্রকান্তি ভট্টাচার্য। হ্যাঁ, আমি ধন্যবাদ। আমি কাজী নজরুল ইসলামেরই লেখা আমার প্রিয় একটি কবিতা আমি পাঠ করছি। ক্ষমা করো হযরত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তবু আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছে পায়ে, ধুলি সম তুমি প্রভু, তুমি চাহো নাই আমরা হইব বাদশা নবাব কভু। এই ধরনীর ধনসম্ভার সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ, ক্ষমা করো হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করো, আপনি তাদের করিয়াছে সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাউনি হেবীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না গো পরমত, ক্ষমা করো হযরত। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশত হতে ঝরে না কো আর, তাই তব রহমত, ক্ষমা করো হযরত। জি, ধন্যবাদ। চমৎকার একটি কবিতা, আমার খুব পছন্দের একটি কবিতা কবি শুভ্রকান্তি ভট্টাচার্যের মুখে শুনলাম। এত অল্প কথায় সুন্দর করে, এত সাবলীল ভঙ্গিতে যে ধর্মীয় সম্প্রীতির কথা বলা যায়, আসলে কবির এই কবিতা না শুনলে এটা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। ধন্যবাদ আবার আপনাকে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি চিন্ময় রায় চৌধুরীর কাছে। আপনার নিকট থেকে ছোট করে একটি কবিতা শুনতে চাই, আপনার লেখা অথবা কবির লেখা। ধন্যবাদ। একটু কথা বলি, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন একটা সমস্যা দেখা দিলে সেটিকে গুরুত্ব না দিলেও হয় এবং সমস্যাটিকে মুখোমুখি প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করলেও সমস্যা সমাধানের সুফল পাওয়া যেতে পারে। আর খুব অবাক হলাম যে মহামনীষী অন্নদাশঙ্কর, কবি অন্নদাশঙ্কর রায়ের কবিতাটি আমি যে বই থেকে মুখস্থ করেছিলাম সেই বইতে এতটা ভুল লেখা হয়েছিল। ওই পূর্ববর্তী কবিকে অসংখ্য ধন্যবাদ।
তা তিনি আমাকে এই বিষয়টির দিকে মনোযোগ আকর্ষণ করার একটা সুযোগ করে দিয়েছেন। হয় কি বই ভেদে বিভিন্ন মুদ্রণের প্রকাশনীর কোথায় যেন কি হারিয়ে যায়, এটা বড়ই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। তো যাই হোক, আমি কবি নজরুলের তার অভিমান নিয়ে বেশ কিছু ভেবেছি, এবং এই ভাবনা আমাকে অনেক অনেক বেশি মর্মাহত করেছে, যে তার কত রকমের দুঃখ, বেদনা, ব্যথা তার বুকের মধ্যে ছিল। বিশেষ করে ছোটবেলাতেই যখন তার ওই গানটি আমি শুনতাম, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান, এখানে বেদনার গভীরে আমি চলে যেতে পারতাম এবং উপলব্ধি করতে পারতাম তার অনুভূতিটা কি প্রকারের ছিল, এবং এই কথাগুলো লেখার পেছনে কতটা বেদনা, দুঃখ, অপ্রাপ্তি এবং হয়তো যন্ত্রণা তার বুকের মধ্যে ছিল। আমার ধারণা আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম সব থেকে বেশি ঘৃণা চোখে দেখতেন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, ধর্মীয় গোঁড়ামি, এইসব বিষয়গুলো। তো তাকে স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমার লেখা একটি কবিতা পাঠ করতে চাই। কবিতার শিরোনাম অনন্ত সংকট। আল্লাহ, গড আর ভগবান, তিনটি দড়ি দিয়ে আমাদের এই সমাজটাকে কোষে বেঁধে নিয়ে তিন দিকে তিনজনে দিন রাত্রি টানে, সেই টানে ভাঙন আনে বাঙালির প্রাণে। তিনজনে নিতে চায় তিনটি স্বর্গধামে, সুখের জীবন চিরকাল পরিত্রাণের নামে। তাদের টানে দ্বন্দ্ব আনে মানুষের বিবেকে, হিংসা ছড়ায় প্রাণে প্রাণে প্রাচীন কাল থেকে। স্বর্গ থেকে এসব দেখে তারা কি হন খুশি? তাদের মাঝেও এসব নিয়ে হয় কি ঘুষাঘুষি? এটা যদি সত্যি হয়, অহর দিবানিশি কে তাদের ওই বিবাদ মিটায় করিয়া সালিসি? তিনটি দড়ি যদি টানে ত্রিজন বিধাতা, স্বর্গেও কি এসব নিয়ে ঠুকতে হবে মাথা? তবে আমার অনন্ত সুখ কি তার প্রয়োজন? স্বর্গে যদি করেন তারা কুস্তি আয়োজন। বুদ্ধদেব এসব দেখে দূরে গেলেন সরে, ক্ষান্ত হলেন কাউকে নিতে সুখের স্বর্গপুরী। এ জীবনে যা পেয়েছি সেটুক নিয়ে ভাই, সুখ শান্তি লয়ে চলো প্রেমে দিন কাটাই। একদম শেষে আমার প্রিয় কবির দুটো লাইন বলে আমি শেষ করছি। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। ধন্যবাদ। চমৎকার স্যাটায়ার শুনলাম আপনার লেখা, খুবই চমৎকার। এই যে ধর্ম নিয়ে আসলে বাড়াবাড়ি, কুসংস্কার, ধর্মান্ধতা, কবি তো আসলে এর বিরুদ্ধেই সারা জীবন লড়ে গিয়েছেন। এর জন্য তাকে কখনো শুনতে হয়েছে কাফের, কখনো জবন, তারপরেও তার কলম থেমে থাকেনি কখনো আসলে। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি কবির একটি যদি আর বাঁশি না বাজে, নজরুলের শেষ অভিবাসন যেটা, এইটা একটু পড়ে শোনানোর চেষ্টা করছি দর্শকদের উদ্দেশ্যে। আপনাদের কাছে মার্জনা ক্ষমা প্রার্থনা করেই চেষ্টা করছি, আসলে কতটুকু পারবো জানি না। খুবই ভালো লাগার একটি লেখা কবি নজরুলের। এই লেখার মাধ্যমেই সম্ভবত তার জীবন দর্শন, লেখা, কবি কি চেয়েছেন কি পেয়েছেন, তার প্রাপ্তি অপ্রাপ্তির খতিয়ান সবকিছু চলে এসছে। তো আমি পড়ছি যদি আর বাঁশি না বাজে। বন্ধুগণ, আপনারা যে স্বগত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম।
আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধভূমিতে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁটছাড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এ অসাম্য ভেদজ্ঞান দূর করতে আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ ও সুন্দরের সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে আমি থাকবো বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রু বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ। মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই, সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের সে অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল,
সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল। অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পরে বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে। বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিদুর ধূপ। ধন্যবাদ সবাইকে। কবির প্রতি এই ছিল আমার শ্রদ্ধা নিবেদন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের আজকে দৈর্ঘ্য ছিল আসলে 1 ঘন্টা, সেটা আমরা 1.5 ঘন্টাতে চলে এসেছি। আমরা 1.5 ঘন্টা করেছি। সবার কাছ থেকে কবিতা শুনেছি, ছড়া শুনেছি, কবিকে নিয়ে সবার ভাবনা চিন্তা এবং ভবিষ্যৎ আলোকপাত নিয়ে শুনেছি। কবির নিয়ে অনেক আলোচনা হলো, খুবই ভালো লাগলো। আমি নিজেও আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম, প্রাণিত হলাম। আমরা আজকের মতো আজকের এই অনুষ্ঠান কবি নজরুল ইসলামকে নিয়ে, তার স্মরণে নজরুল জয়ন্তী 2022-এর কবি কণ্ঠে ছড়ায় কবিতায় কবি নজরুলের এখানেই আমরা আজকে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। শুভরাত্রি সকলকে।